নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় রাত 8টা মানে সময় দুয়ারের রিপোর্টারের। আর দুয়ারের রিপোর্টার মানেই আপনারা জানেন বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর সঙ্গে থাকেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই নজর রাখবো ভারতে পাক গোয়েন্দাদের জাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন এ কথা বলছি? কারণ এনজিওর আড়ালে পাকিস্তানে চলছে তথ্য পাচার। চলতো মেমারিতে অ্যাক্টিভেটেড সিম, সেই সিম কোথায় ব্যবহার হচ্ছে জানেন? পাকিস্তানে ব্যবহার হচ্ছে। কিন্তু কেন, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, মেমারিতে অ্যাক্টিভেটেড সিম পাকিস্তানে কেন ব্যবহার? পাকিস্তানে বসে হাতে ভারতের মোবাইল নাম্বার, কিভাবে? তো তথ্য পাচার হয়ে যেত। কি কি তথ্য পাওয়া যাচ্ছে এসটিএফ এর কাছ থেকে? দেখো, মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তা দুজনকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ, এবং এই দুজনের মারফত ভারতীয় সিম, বলা যেতে পারে মেমারি থেকে অ্যাক্টিভেটেড সিম, সেই নাম্বার ব্যবহার হচ্ছে পাকিস্তানের মাটিতে বসে। পাকিস্তানে আদতে দেখা যাচ্ছে যে এনজিও কর্মী, কিন্তু সে আদতেও এনজিও কর্মী নাকি আইএসআই চর, নাকি আইএসআইয়ের এজেন্ট, তারা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য এই ভারতীয় নম্বর ব্যবহার করছে। সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে, তদন্ত করে দেখছে। মুকেশ এবং রাকেশ দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে, কারণ এদের প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে, এরা আদতে বিভিন্ন এনজিওর সঙ্গে তারা যোগাযোগ রাখতেন। সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের একটি এনজিওর সঙ্গে এদের পরিচয় হয়। এরপরই যোগাযোগ আরও বাড়ে, এবং তারপর এদেরকে ব্যবহার করে মেমারিতে কেনা সিম, সেই সিম নাম্বার পৌঁছে দেওয়া হচ্ছে পাকিস্তানের এনজিওর হাতে বা পাকিস্তানের জনকয়েক ব্যক্তির হাতে। তারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করছে ভারতীয় নম্বর ব্যবহার করে। সেই নম্বরে ওটিপি আসছে এই দুই ব্যক্তির কাছে, সেই ওটিপি তারা শেয়ার করছে পাকিস্তানের সেই সমস্ত ব্যক্তির কাছে। তারপর তারা এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে কেউ সন্দেহ না করে যে কোনো পাকিস্তানের মাটিতে বসে যখন ভারতে যোগাযোগ করা হচ্ছে, সেই নাম্বারটি ব্যবহার করা হচ্ছে ভারতীয়, যাতে কোনো সন্দেহ না হয়। এখনও পর্যন্ত মোডাস অপারেন্ডিতে এই তথ্যগুলো উঠে এসছে, কিন্তু কেন হঠাৎ করে এই দুই ব্যক্তিকে কাজে লাগালেন পাকিস্তানের ওই নাগরিকরা? এরাই বা কেন সাহায্য করলেন? টাকার বিনিময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছে, বা এদের মাধ্যমে কোনো তথ্য পাচার হয়ে গিয়েছে? এগুলো সমস্তটা এই মুহূর্তে তদন্তের মধ্যে রয়েছে। বেশ কয়েক মাস ধরে এদের দুই ব্যক্তির ওপর সার্ভিলেন্স চালানো হয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে, এবং তারপরেই এদেরকে রবিবার দিন রাতে মেমারি থেকে পাকড়াও করা হয়, আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এবং এদের মাধ্যমে পাকিস্তানের সেই এনজিও কতগুলো সিম ইতিমধ্যে সিম নাম্বার, একেবারে সেই সব তথ্য জানার চেষ্টা করছে এসটিএফ। বেশ। আর এবার নজর রাখবো পরিজনদের দেশে ফেরাতে পরিবার হাইকোর্টের দ্বারস্থ। বীরভূমের 6 বাসিন্দাকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, পরিজনদের দেশে ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো পরিবারকে। একেবারে তাই, বীরভূমের পাইকর থেকে পরিবারের পরিজনরা এসছিলেন আজ কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে অনেক প্রতিবেশীও তাদের সঙ্গে এসছিলেন, কারণ যে ঘটনা ঘটেছে তারা মনে করছেন দিল্লি পুলিশ কার্যত একতরফা একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং যাদের জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই এই পাইকরে, অর্থাৎ বীরভূম জেলার এই পাইকর জায়গাতে রয়েছে, সেখানে কিভাবে তারা বাংলাদেশে হয়ে গেলেন। শুধু কি বাংলা কথা বলার জন্যই তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া এবং তারপরই তাদের এইভাবে পুশব্যাক করে দেওয়া বাংলাদেশে? এই অভিযোগ তুলে হেভিয়াস কর্পাসের মামলা তারা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। এবং পরিবারের পরিজনরা বলছেন যে 6 জনকে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে, তার মধ্যে 2 জন একেবারে শিশু রয়েছেন, 5 বছর 6 বছরের তাদের বয়স, এবং একজন নাবালক রয়েছেন যার 15 বছর বয়স। এই অবস্থায় ইনহিউম্যান এই কাজটাকে তারা অমানবিক বলে অভিহিত করছেন। সব মিলিয়ে কোথায় গেছেন তারা নির্দিষ্ট করে জানেন না, এবং যখন তথ্য পেয়েছেন অনেকটা দেরি হয়েছে। কাজেই রাজ্যে অন্য কোথাও রয়েছেন, রাজ্যের বাইরে রয়েছেন, নাকি দেশের বাইরে রয়েছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় এজেন্সির মাধ্যমে বা হাইকোর্ট হস্তক্ষেপ করে তাদের পরিবার পরিজনদের এই 6 জনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিক। বীরভূমের পাইকরে যাতে ফিরে আসতে পারে এই 6 সদস্য তাদের পরিবারের পরিজনের কাছে, এমনটাই আবেদন রেখেই মামলা আজ দায়ের হয়েছে। চলতি সপ্তাহে দৃষ্টি আকর্ষণ করে এই মামলা শুনানির জন্য দ্রুত আনা হবে, এমনটাই আইনজীবী সূত্রে খবর। সেক্ষেত্রে চলতি সপ্তাহে সময়ের অভাবে না হলেও আগামী সপ্তাহে এই মামলা শুনানির জন্য উঠতে পারে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে। বেশ অর্ণব। দিল্লি পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে,
তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্যে এই মামলাটা করলাম। পাইকরেরই বাসিন্দা, ওরা দিল্লিতে কাজের সূত্রে বাইরে থাকে এবং সেখানে কাজ করে 26 রোহিণীতে আর কি। তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায়, তাদের বাড়ির মানে পাইকরের যেই জমির দলিল, যা বাড়ির দলিল, তারপর আধার কার্ড, সমস্ত কিছুই দেখায়, কিন্তু তারপরেও পুলিশ তাদের রেহাই দেয়নি। ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ছোট থেকে আমরা দেখছি আমাদের এখানে আছে 6 জনকে, আমাদেরকে ফেরত চাইছে, মানে বাংলাদেশে ফেরত চাইছে। ওটা আমার বোন হয়, আমরা চাইছি ফেরত চলে আসে। বাংলা বললেই বাংলাদেশি। ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আর সেখানেও গিয়ে বিপদে পড়ে গেলেন, কারণ তিনি বাংলা বলেছেন আর তার বাংলাদেশি তকমা জুটে গেল। ডিটেনশন ক্যাম্পে আটকে বীরভূমের 8 শ্রমিক। মুরারইয়ের পাইকর থানা এলাকায় 8 শ্রমিক পড়েছেন বিপাকে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, বারবার এই ঘটনা দেখা যাচ্ছে, অভিযোগ সামনে আসছে, বাংলা বললেই জুটছে বাংলাদেশি তকমা। এবার যে এনারা রাজমিস্ত্রির কাজে গেলেন ওড়িশায়, গিয়ে তো বিপদে পড়লেন, এরপর প্রশাসন কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের পাইকর থানা, সেই থানার কুতুবপুর, ভাগাইল গ্রাম ও দাতুরা গ্রাম, এই গ্রাম থেকে 8 জন শ্রমিক তারা রাজমিস্ত্রির কাজ করে প্রায় 10 দিন আগে উড়িষ্যার বীজনগর থানা এলাকায় কাজ করতে গেছিলেন। পরিবারের অভিযোগ যে গতকাল উড়িষ্যার পুলিশ তাদের আটক করে এবং ভারতীয় নথি আছে কিনা সে সমস্ত কিছু দেখতে চায়। তাদের কাছে বৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড এই সমস্ত থাকা সত্ত্বেও তারা দেখায়, তবুও কিন্তু তাদেরকে আটকে রেখে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তেমনটাই অভিযোগ করছে এই যে পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের সদস্যরা। মূলত যেটা অভিযোগ করছে তাদের পরিবারের সদস্যরা, যে শুধুমাত্র যে এই 10 দিন আগে গেছে কাজে তেমনটা না, প্রায় 8 থেকে 10 বছর আগে থেকে ওই এলাকার বিভিন্ন যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু উড়িষ্যাতে যায় রাজমিস্ত্রির কাজ এবং বিভিন্ন পেশায় কাজে যায়। তবে এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ তৈরি হয়েছে, শুধুমাত্র বাঙালি বা বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। এবং সেই মতো গতকাল যে বীরভূমের পাইকর থানা এলাকার নতুন করে 8 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে, সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে পরিবারের সদস্যরা। তবে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি প্রশাসনিকভাবে উড়িষ্যা সরকারকে বিষয়টি জানাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি যাতে তাদেরকে এই রাজ্যে আনা যায় সেই নিয়েই তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলছেন। একেবারে অক্ষয়ের আগেও আমরা দেখেছি কিভাবে প্রশাসনের তৎপরতায় ফিরে এসেছিলেন, আরো যারা গিয়েছিলেন এভাবে আটকে পড়েছিলেন, আবারও প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। আমার ছেলেকে উড়িষ্যায় যেছিল কাজে, উড়িষ্যাতে ধরেছে বিনা কারণে, মানে পেটের দায়ে যেছিল কাজে যাওয়ার জন্য ধরেই আটকিয়ে রাখা হয়েছে। টোটাল 12-13টা লোক আছে। বীরভূম জেলা পাইকর থানার কুতুবপুর গ্রাম এবং ভাগাইল গ্রাম এবং দাঁতুরা গ্রামের বেশ কিছু পরিযায়ী শ্রমিককে উড়িষ্যা পুলিশ আটক করে রেখেছে। তাদেরকে বাংলাদেশের সন্দেহে আটক করে রেখেছে। তাদের লিগাল ডকুমেন্ট সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা বাংলায় কথা বলে, তার জন্য বাংলাদেশের তকমা দিয়ে তাদেরকে আটক করে রেখেছে। আর এবার নজর রাখবো দোকান ভাড়া নিয়ে আধার জালিয়াতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুরে। জাল আধার কার্ড চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে এই পর্দা ফাঁস হলো? কতদিন ধরে এই জাল আধার কার্ড চক্র কাজ করছিল? দেখো, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে হানা দেয় এবং সেখানে ইমামুল শেখ নামে এক ব্যক্তি তার দোকান ঘরকে ভাড়া নিয়ে নিয়াজ শেখ ও ইমামুল দুজনেই কিন্তু এই আধার জাল কার্ডের ব্যবসা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে। এবং সেই দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে আধার কার্ড, ছোট ছোট পাসপোর্ট ছবি সহ একাধিক জিনিসপত্র পেয়েছে এবং স্ক্যানার থেকে আরম্ভ করে প্রিন্টার মেশিন থেকে আরম্ভ করে একাধিক জিনিসও বাজেয়াপ্ত হয়েছে। এবং পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা টাকার বিনিময়ে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই আধার কার্ড, ফেক আধার কার্ড তৈরি করছিল। এবং এদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে আজকে কোর্টে তোলা হয়, তারপর 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং এখানে কতদিন ধরে চালাচ্ছিল এবং কতগুলো আধার কার্ড তৈরি করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে, পুরো ঘটনা জানার চেষ্টা করছে তোমার ভরতপুর থানার পুলিশ। বেশ, কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ, নিয়াজ শেখ আছে, ও এই দোকানে বসে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ও
ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে, আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে। প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি। তো এটাই সন্দেহ করা হচ্ছে যে আনঅথরাইজ ভাবে ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে। আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত, ওই তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে। আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি। দেখবো যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না, এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে। জাল আধার কার্ডের কথা তো দেখলেন, এবার জাল সার্টিফিকেট বানাতে গিয়ে গ্রেপ্তার। জাল প্রতিবন্ধী সার্টিফিকেট রিনিউয়ের চেষ্টা। এই ঘটনা কেতু গ্রামের। আর যুবককে কারা ধরলেন? হাসপাতালের কর্মীরা ধরে ফেললেন, গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঠিক কি ঘটেছে, রণদেব আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। রণদেব, এই যে জাল প্রতিবন্ধী সার্টিফিকেট রিনিউয়ের চেষ্টা, কিভাবে এই যুবক ধরা পড়লেন? হ্যাঁ দেখো সোনিয়া, এই জাল সার্টিফিকেট নিয়ে এসে যে রিনিউ করবার জন্য যখন এসেছিল, সেই নবীকরণের যে ফর্ম আছে, ফর্ম পূরণ করে যখন প্রতিবন্ধী দপ্তরে কাটোয়া মহকুমা হাসপাতালের কর্মীদের হাতে জমা দেয়, কর্মীরা প্রথমেই কিন্তু ওটাকে ক্রমিক নম্বর যেটা থাকে শংসাপত্রে, সেই ক্রমিক নম্বর যে মেলাতে গিয়ে দেখে যে এই 2021 সালে ইস্যু হওয়া যে সার্টিফিকেট সুমন ঘোষের, সেই সার্টিফিকেটের কোনো রকম ক্রমিক নম্বরের সঙ্গে মিলছে না। 2021 সালে এই ধরনের ক্রমিক নম্বর সার্টিফিকেটে ব্যবহার করা হয়নি। এছাড়া যে জাল প্রতিবন্ধী সার্টিফিকেটের যে সই আছে মহকুমা হাসপাতালের সুপারের এবং চিকিৎসকের, সেটাও কিন্তু সেই তৎকালীন সময়ের যে সুপার ছিলেন তার সই নয় এটা, এবং সেই চিকিৎসকেরও সই এটা নয়। এই কারণেই কর্মীদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে যুবককে আটক করা হয়। যুবকের বাড়ি হচ্ছে কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চলে এবং পাণ্ডুগ্রাম পূর্বপাড়ায় বাড়ি। যুবক কিন্তু স্বীকার করেছে তাকে এই সার্টিফিকেট গ্রামেরই পান্নালাল মাঝি নামে একজন দিয়েছেন, এবং সেই পান্নালাল মাঝি ওই সার্টিফিকেট করে দেওয়ার পরে 2021 সালে ফেব্রুয়ারিতে সার্টিফিকেট পেয়েছিল। এই যে যুবক, তার কি সত্যি এই প্রতিবন্ধী সার্টিফিকেটের প্রয়োজন ছিল? অর্থাৎ তিনি প্রয়োজনের জন্য গিয়েছিলেন, তারপর তিনি জাল সার্টিফিকেট পেয়েছেন। তিনি যে জাল সার্টিফিকেট পেয়েছিলেন সেটা কি তিনি জানতেন? না, ওই যুবক কিন্তু বারবার দাবি করছে যে জাল সার্টিফিকেট কিনা এটা আমি জানি না, এবং জানি না বলি এখানে রিনিউ করতে এসছে, এবং জাল সার্টিফিকেটটা আমাকে করে দিয়েছিল গ্রামেরই যে ব্যক্তি, সেই ব্যক্তি বলেছিল এই সার্টিফিকেট করলে মানবিক ভাতা পাওয়া যাবে, এবং 2021 সালের মে মাস থেকে ওই যুবক মানবিক ভাতাও পায় সরকারের কাছ থেকে 1000 টাকা করে প্রতি মাসে। সেই মানবিক ভাতা পেতে গেলে আবার ওই সার্টিফিকেট নবীকরণ করে জমা দিতে হবে। সেই কারণেই প্রতিবন্ধী যে শংসাপত্র সেটা নবীকরণের জন্য এসেছিল। যুবক এও দাবি করে যে তার চোখের সমস্যা জন্ম থেকেই ছিল এবং কানেরও সমস্যা আছে, কিন্তু কানের সমস্যা লেখা হয়নি, ওখানে চোখের সমস্যা লিখে 55% দেওয়া হয়েছে, তাতে 1000 টাকা করে ও মানবিক ভাতা পায়। এবং এখন যে যুবক জানতে পারে যখন জাল সার্টিফিকেট, তখন যুবক বলছে যে যে ব্যক্তি আমাকে করে দিয়েছিল সেই পান্নালাল মাঝি, সে এখন মারা গেছে, আমি কিছুই জানি না কিভাবে এই সার্টিফিকেট আমার হাতে এসেছিল। আমি কিন্তু কোনো টাকা পয়সা কিছু দিই নাই, আমি শুধুমাত্র আমার জন্মের শংসাপত্র এবং ছবি জমা দিয়েছিলাম ওই পান্নালাল মাঝির হাতে। সোনিয়া, বেশ, ওখানে গেছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেটের রিনিউয়ালের জন্য, এই সার্টিফিকেটটা নিয়ে। তো এনাকে দেওয়া আইডেন্টিফিকেশন নাম্বার আর ডেট ধরে যেটা আমরা দেখতে পাই যে এই সার্টিফিকেটটা আমাদের এখান থেকে ইস্যুই করা হয়নি, কিন্তু এখানে কাটোয়া সাব ডিভিশন হসপিটালের স্ট্যাম্প, সুপারিনটেন্ডেন্টের সিগনেচার এবং সমস্ত কিছু, এবং সেই সময়কার যে সুপারিনটেন্ডেন্টের সিগনেচার দিয়ে যে সাইনটা করা আছে, এরকম কোনো সুপারেরই সিগনেচার কিন্তু এখানে ছিল না, আমরা যেটুকু ইয়ে করে দেখেছি। তো সেই থেকে এটা বুঝতে পারি যে জাল সার্টিফিকেট, এবং তারপরে আমরা থানায় জানিয়েছি। এটা তো আপনারা দেখে বললেন জাল, তার আগে তো আমি তো জানতাম না। সার্টিফিকেট পার্টির মাধ্যমে করে দিয়েছিল, খুবই গরিব মানুষ, পয়সা পাতি কিছু দিতে পারি নাই, ও দেখে শুনে করে দিয়েছিল। এবার কীভাবে করেছে না করেছে সেসব আমি কিছু জানি না। পার্টি পঞ্চানন মাঝি বলে একজন ছিল, সে করে দিয়েছিল, ওই ভাতার মতো এইসবের জন্যই করে দিয়েছিল। এবং এই প্রায় এইটা করার পর থেকে পেয়েছি। কত টাকা করে? মাসে 1000 টাকা করে। কদিন পাচ্ছ? কদিন পাচ্ছি বলতে 2.5-3 বছর মতন পাচ্ছে। বালিগঞ্জ ITI কলেজের ছবিটা তো দেখলেন, এবার দেখাবো সোনারপুর কলেজে। সেখানেও নেতার দাদাগিরি, ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ। হ্যাঁ, সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল, দেখাচ্ছি সেই ভিডিও। কলেজ পড়ুয়াকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্র নেতা।
ছাত্রনেতা প্রতীক দে, তার বিরুদ্ধেই রয়েছে এই অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সোনারপুর কলেজের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, কিন্তু বারুইপুর কলেজের প্রাক্তনী এই প্রতীক, তাহলে সে সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর, কিভাবে ইউনিয়নের কোঅর্ডিনেটর হলেন তিনি? এবং এই অভিযোগগুলো তো রয়েছে, আর কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, স্থানীয় এবং যারা বিরোধী তারা অভিযোগ করছেন যে এটা সম্ভব, কারণ তার মাথার উপরে রয়েছে এলাকার তৃণমূল নেতারা, এবং তিনি সোনারপুর দক্ষিণের যিনি বিধায়ক রয়েছেন তার ঘনিষ্ঠ, এবং বিভিন্ন তৃণমূলের যে বড় মঞ্চ সেখানে তাকে দেখা যায়। আর সেই কারণেই সে বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও কোঅর্ডিনেটর হয়ে রয়েছেন সোনারপুর কলেজের। কিন্তু এই সমস্ত অভিযোগ যিনি প্রতীক দে সহ তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছে এটি ফেক ভিডিও, ভাইরাল ভিডিওকে ফেক ভিডিও বলা হচ্ছে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার জন্য। যদিও এই নিয়ে যারা রাজনৈতিক বিরোধীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই বিষয়ে তারা মুখ খুলেছেন। তারা জানাচ্ছেন যে তৃণমূলের বাদান্যতায় কিন্তু এই সব প্রতীকদের মতো আরও অনেক যারা নেতারা রয়েছেন যারা কলেজের মধ্যে গিয়ে, ইউনিয়ন রুমের মধ্যে গিয়ে এই সব কাজ করে বেড়াচ্ছেন, এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু তাদের সাংগঠনিকভাবে বিষয়টি দেখা হচ্ছে, এবং যে দেখা যাচ্ছে যে প্রথম বর্ষের ছাত্রী এই ছাত্রনেতার মাথা টিপে দিচ্ছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন দাদার মতো সম্পর্ক এই ঘটনা ইউনিয়ন রুমের মধ্যে হয়নি, অর্থাৎ পুরো বিষয়ে যে ভাইরাল হয়েছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেমন তারা অস্বীকার করছে, কিন্তু বিরোধীরাই এই বিষয়টাকে সামনে রেখেই তারা রাজনীতির এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া গেছে? কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, আরো একবার একটু জানতে চাইবো সেটা। একদমই, দেখো, ছাত্র পরিষদের যিনি নেতা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ভাইরাল ভিডিও ভিডিওটি তারা কালেক্ট করেছেন, তারা যেমন দেখবেন। পাশাপাশি জানিয়েছেন যে সোনারপুর কলেজের ছাত্র পরিষদের সঙ্গে এই প্রতীকদের কোনো সম্পর্ক নেই। তিনি কোনো সময় কি কলেজে গিয়েছিলেন সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, এবং ছাত্র পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের নিয়ে একটা বৈঠক হবে। সেই বৈঠক থেকে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রতীক দে তারা সে কলেজে নিয়মিত আসেন নাকি এই ভিডিও অন্য কোনোভাবে ভাইরাল করা হয়েছে। বেশ, প্রতীক দে যে আছে উনি আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। ওখানে ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক, আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না। দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে এইটা সম্পূর্ণ মানে ভুল কথা, আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে। এখানে যারা করেছে তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। ভীষণ লজ্জাজনক একটা বিষয়, তার কারণ আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল, তার কারণ আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছি। তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে। এইটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। আচ্ছা, এই প্রতীকদের বিরুদ্ধেই কি 1.5 বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন? যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন? যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না, এবং আমি সেটা মানিও না। এই অভিযোগগুলোর পরও যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে, 2 দিন পর সে যে মনোজিৎ মিশ্রের মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। দলের এই বিষয়টাও খতিয়ে দেখা উচিত এবং এই রকম ব্যক্তিদেরকে শনাক্ত করে 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 বহিষ্কার করা উচিত। অন্যদিকে বালুরঘাট ল কলেজ, সেখানেও ছাত্রনেতার দাদাগিরি দেখুন এবার। সেই ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। দেখাচ্ছি সেই ভিডিওতে ছাত্রনেতা রূপম সাহা তার দাদাগিরি দেখুন।
অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অনুপ, যে ছবি দেখা যাচ্ছে ছাত্রের কলার ধরে নিয়ে যাচ্ছেন রূপম, আর এই ভাইরাল ভিডিও নিয়ে তো ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। একদমই দেখো সোনিয়া, এই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। কারণ বিজেপির তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে এই কলেজ ছাত্র আরেকজন কলেজ ছাত্রকে কলার ধরে বের করে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে, এই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। কারণ তাদের যেটা দাবি যে এই ধরনের কোনো ঘটনা কলেজ চত্বরে ঘটেনি, কারণ ছাত্ররা তাদের কলারে বুকের টাই ধরে বাইরে বের করে নিয়ে যাচ্ছে, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু এরা তৃণমূলের নেতা, সেটা কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হয়নি। তারা কিন্তু অস্বীকার করছে যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতর জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যদিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু তিনিও বলছেন যে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু তার কাছে কারো তরফ থেকেই আসেনি, যে কারণে এই ধরনের কোনো ঘটনা ঘটেইনি কলেজের মধ্যে, এই দাবি কিন্তু উঠছে। যদিও বিজেপির সুকান্ত মজুমদার কিন্তু তিনি দাবি করেছেন যে এই ধরনের ঘটনা একের পর এক কলেজে ঘটে চলেছেন। সোনিয়া, বেশ, যেটা দিয়েছে এটা সরাসরি মিথ্যা দিয়েছে, আমার কাছে কোনো সেরকম কমপ্লেনও আছে। কিন্তু এই ঘটনাটা তো দেখা যাচ্ছে ল কলেজেরই ভেতরের। ল কলেজে হতে পারে, ধরেন আপনি আমার একটা বন্ধু, আপনার কোনো বন্ধু ওদের মধ্যে কোনো, এটা কিন্তু কলেজের সঙ্গে কোনো ইয়ে ব্যক্তিগত থাকতে পারে ওদের, সেটা এই যে পোস্ট করেছে না, এই বদনাম করা জানি লাভটা কি? লাভটা পলিটিক্যাল কিছু হতে পারে, ইন্টারেস্ট হতে পারে। আমার কলেজে ইউনিয়ন নাই, কিছুই নাই। আমার কলেজ একদম শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নাই, কিছু নেই। ওখানে কোনো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করে এরকম কোনো ছেলের ছবি আমি দেখিনি। আমার মনে হয়েছে ছবিটা দেখে দুইজন বন্ধু, একজন বন্ধু আর একজনের বন্ধু টাইটা চেপে ধরেছে, এবং টাইটা চেপে ধরে তারা কিছুক্ষণ হাঁটার পর তারা আবার একসঙ্গে বেরিয়ে গেছে। এই ছবিটা থেকে প্রমাণিত হয় না ল কলেজে গণ্ডগোল। আবার উনি পোস্ট করেছেন এটা কবেকার ঘটনা, কি ঘটনা, যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে সেই ভদ্রলোক বা সেই ছেলেটি কোনো অভিযোগ করেছে কিনা, এসবগুলো মানুষের কাছে নিয়ে আসুন। কেন মিথ্যা প্রচার করছেন ওরা? অন্যদিকে নেজাট, সেখানে ধর্ষণ খুনে গ্রেপ্তার আরও এক। গত ডিসেম্বরে পুকুরে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, আর তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। আগেই ধৃত দুজনকে জেরায় এবং জালে এবার আরও বিস্তারিত আপডেট জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এবার কে গ্রেফতার? নেজাটে ধর্ষণ খুনের ঘটনায় আরও একজন এবার পুলিশের জালে। দেখো, এই যে নেজাটে যে 2024 সালের 7ই ডিসেম্বর একটা পুকুরের থেকে হাত পা বাঁধা অবস্থায় এবং পেটে ইট বাঁধা অবস্থায় একটা তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। তার 3 দিন আগে থেকে সেই তরুণী নিখোঁজ ছিল। নেজাটের ঘোষপুর এলাকার ঘটনা, এবং পরিবারের তরফ থেকে তার দেহ উদ্ধার হওয়ার পরে পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। আমি এখানে একটা বলতে চাই যে পরিবার বলতে এই মেয়েটি ওই ঘোষপুরে একটা বাড়িতে থাকতেন, সেখান থেকেই সে মানুষ হতেন। সেই পরিবারের তরফ থেকে অভিযোগটা দায়ের করা হয়েছিল, এবং তারপরে 8 মাস পরে গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ওই বাড়িরই ছোট ছেলে ছিল, এবং তিনি একজন বিজেপি সক্রিয় কর্মীও বটে, এবং তাদেরকে বসিরহাট জেলা আদালতে তোলা হলে, বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়ে 8 দিনের পুলিশে হেফাজতে নেয় পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে আবার আরেকজনকে গ্রেপ্তার করা হয়, যে এই দুজনের সঙ্গী ছিল। গতকাল যারা গ্রেপ্তার হয়েছিল তাদের একদম সঙ্গী ছিল, এদের সঙ্গেই ছিল, তার নাম তাপস মণ্ডল, এবং তাকে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত, এবং এই 3 জনকেই আগামী 15 তারিখে আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এবং এই 3 জনকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এদের সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা। বেশ, অন্যদিকে হাবড়া, সেখানে নাবালিকাকে ধর্ষণে যাবজ্জীবন। 2022-এর ঘটনা, বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ, বাড়ি মালিকের মেয়েকে ধর্ষণে যাবজ্জীবন ভাড়াটের। আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 2022-এর সেই ঘটনা, নাবালিকাকে হাবড়ায় ধর্ষণে এবার যাবজ্জীবন।
দেখো 29শে জুন 2022 হাবড়া থানার অর্থাৎ একটি বিশেষ চাহিদা সম্পূর্ণ এক নাবালিকাকে ধর্ষণ করেন, অর্থাৎ ভাড়াটিয়া লাগাতার ধর্ষণ এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। অবশেষে থানায় অভিযোগের ভিত্তিতে সুজন বলে একজনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। সেই ঘটনায় আজকে এখনো পর্যন্ত বারাসাত পস্ক আদালত অমৃত্যু যাবজ্জীবনের নির্দেশ দেন বারাসাত পস্ক আদালত। মূলত এই নাবালিকা একাই থাকতেন, তারপরে থেকে লাগাতার ধর্ষণ এবং অসুস্থ হয়ে পড়ে, তারপরে কিন্তু থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। তারপরে কিন্তু এই সুজনকে গ্রেফতার করে পরবর্তীকালে আজকে প্রায় 3 বছর জেল খাটার পরে আজকে তাকে অমৃত্যু কারাদণ্ড দিলেন বারাসাত পস্ক আদালত। বেশ, মেয়েটি যে আসামি তাকে মামা বলে ডাকতো এবং একই বাড়িতে থাকতো, মামা হিসাবেই ওকে রেসপেক্ট করতো। এই মামা হয়ে সেই সুযোগ নিয়ে, এবং মেয়েটি যেহেতু ডাউন সিনড্রোমের পেশেন্ট, সে ডিসিশন সবসময় নিতে পারে না, সেই সুযোগে তার মেয়েটিকে দিনের পর দিন রেপ করে গেছে। ট্রায়ালটা আমি দ্রুত গতিতেই করে দিয়েছি এবং সেই জন্য আজকে তার সাজা ঘোষণা হলো। সাজা হচ্ছে আজীবন কারাদণ্ড। এই আজীবন কারাদণ্ডটাই বলেছেন যে মৃত্যু পর্যন্ত। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন, তৃণমূল নেতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। সেবক, ঠিক কি ঘটেছে? একদমই, দেখো এক্ষেত্রে যিনি মারা গিয়েছেন, যিনি যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি বিলকিস বিবি। যেটা অভিযোগ মালদহের চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চারালু গ্রাম। এইখানে এই বিলকিস বিবির সঙ্গে গত 5 বছর আগে বিয়ে হয়েছিল মোস্তাফিজুর রহমানের। মোস্তাফিজুর বেশিরভাগ সময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। বেশ কিছুদিন ধরে তিনি এই স্ত্রীকে নানা রকমভাবে সন্দেহ করছিলেন এবং এরপরেই কিন্তু দেখা যায় যে তিনি অন্য পরক্রিয়ায় জড়িয়ে পড়েছেন এবং অন্য এক সম্পর্কিত আত্মীয়কে নিয়ে তিনি ভিন রাজ্যে চলে যান। কিছুদিন আগে তিনি ফিরে আসেন এবং যে তাকে বিয়েও করেন এই দুঃসম্পর্কের আত্মীয়কে, এমনটাও সূত্রের খবর। এবং তিনি যখন দ্বিতীয় স্ত্রীকে অন্য জায়গায় রেখে ফিরে আসেন, তারপরে প্রথম স্ত্রী এই বিলকিসের উপর নানাভাবে অত্যাচার চলছিল। এই অত্যাচারের মাঝেই গতকাল তাকে বেশি রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় মোস্তাফিজুর রহমান এই অভিযুক্ত স্বামী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে পুরো বিষয়টি জানার জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় যে এই মৃত মহিলা, তার বাবা, তিনি অভিযোগ দায়ের করেছেন জামাই সহ 4 জনের বিরুদ্ধে। সব ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ জানিয়েছে এবং একটা আইনগত পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় এলাকায়। বেশ, গলা টিপে মারে দিয়েছে, গলা টিপে একদম। আমার মেয়ে বলছে আমি বলছি কি মারে নেটে ছাড়ে না, আবার যে বিয়ে করেছি ওই জন্য হাসতে যাচ্ছি আমি। ওর মায়ের ওর কিস করেছি। অন্যদিকে গোঘাট, সেখানে স্বামীকে খুন স্ত্রীর। পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক স্ত্রীর। মদের থেকে ডেকে খুনের পর দেহ লোপাট প্রেমিকের। ঠিক কি অভিযোগ উঠে আসছে, সোমনাথ আরো ডিটেল জানাতে পারবে। সোমনাথ, পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠে আসছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে, তদন্তে কি উঠে আসছে? একেবারেই, দেখো এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যে স্ত্রী এবং তার প্রেমিক দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে এবং ঘটনাটি গোঘাট থানা এলাকার রাজগ্রাম এলাকার ঘটনা। এখানকার বাসিন্দা বরুণ দাস, তিনি পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হয়ে যান এবং তারপরেই পরিবারের লোক থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং পুলিশ তদন্তে নেমে তাকে দেহ উদ্ধার করে রবিবার। ওই এলাকারই একটি পুকুর পাড় থেকে তার দেহ উদ্ধার হয়। তারপর পুলিশ যেটা জানতে পেরেছে যে স্ত্রী বরুণ দাসের স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে ছক কষে এই খুন করেছে এবং প্রচন্ড মদের নেশা করিয়ে, প্রচুর মদ খাইয়ে তাকে বেহুশের মতো করে তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। এবং যেই সময় খুন করছিল সেই সময় ওই প্রেমিক কিন্তু তার প্রেমিকাকে ফোন করে সেই খুনের হত্যাকাণ্ডের সময় ফোনে ছিল প্রেমিকা এবং সেই সময় প্রেমিকার যে পাশে তার নাবালিকা মেয়ে শুয়েছিল, সে কিন্তু সমস্ত ঘটনাটি শুনে ফেলে। এরপরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে ওই নাবালিকাকে জেরা করে। এই কথাগুলো কি স্বীকার করেছেন এই অভিযুক্তরা?
একেবারেই পুলিশি জেরায় কিন্তু খুনের কথা একবারেই স্বীকার করেছেন, কারণ পথের কাঁটা সরানো এবং জেরায় তারা জানিয়েছেন স্বামী পরকীয়ার সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী, সেই কারণেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে তারা। এই মুহূর্তে কিন্তু তারা পুলিশ হেফাজতে রয়েছে। সোনিয়া, আমার মা একসাথে ঘুমাচ্ছিলাম, তখন মা একটা ফোন ছিল, আমি ঘুমতে জেগে গেছিলাম। সেই ফোনটা শুনে বলছে মারা হয়ে গেছে, বলছে মা বলছে পথের কাটা সারা। এটা বলতে আমি বলছি কাকে মেরেছে, বলছে তোর বাবাকে। কে মেরেছে? তাপস। তারপরে বলছে তুই যদি বলিস তোকে আমি মেরে দেবো, তার জন্য আমি ভয়ে কাউকে বলতে পারি। কবে ফোন পেয়েছিল? বৃহস্পতিবার রাত্রে 1:30 রকম ফোন আসছিল। তবে শাস্তি হোক ফাঁসি হোক, তার জন্য কঠোর থেকে কঠোর তোমার শাস্তি পায়, সেটাই চাই। সাইকেলটাই বনে দেখেই ফ্যামিলি সাইকেল, আমি তো গড়াও করে বলে যাচ্ছি যে আমার ছেলেকে মেয়েরা হয়তো ফেলে দিয়েছে, এখনো মার্ডার করে দিয়েছে আমার বউ। 4 তারিখে যে আমরা ওই সাইকেলটা পাই, সাইকেলটা পাওয়ার পর আমরা মিসিং ডায়েরি করা হয় একটা, পুলিশও আসে, এসে খুঁজে সাইকেলটাকে তুলে আমাদেরকে দিয়ে দেয়, বলে বাড়ি নিয়ে চলে যাও। রবিবার তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউজড মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি। তারপরে তাকে শ্বাসরোধ, ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন, আর সাথে আরো অনেকে ছিল হয়তো, সেটা আমরা আরো জানতে পারবো। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। নামগুলি বলেন। একজনের নাম হচ্ছে আমাদের মিতা দাস, যিনি হচ্ছেন ডিসিজদের ওয়াইফ, আরেকজন হচ্ছে তন্ময় দাস। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরে ফুল চুরির অভিযোগে আমরা দেখেছিলাম হেনস্থা, আর তারপর সেই চোর অপবাদে মহিলা আত্মঘাতী হয়েছিলেন। এবার সেই ঘটনায় গ্রেপ্তার মহিলাকে ফুল চুরির অপবাদ দেওয়ায় আত্মঘাতী মূল অভিযুক্তকে গ্রেপ্তার শান্তিপুর থানার পুলিশের। আরো বিস্তারিত এই বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, দেখো, যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যিনি প্রথম মহিলাকে চোর চোর বলে ধাওয়া করেছিলেন তিনি হচ্ছেন কাজল করাতি, এবং এর আগে কাজল করাতির স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তো এই কাজল করাতি ঘটনার পর থেকে পলাতক ছিলেন, অভিযোগের পর থেকে তিনি এলাকা ছাড়া ছিলেন এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট 2জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে এর যে কাজল করাতি তার যে দেওয়া মিলন করে যিনি সিভিক ভলেন্টিয়ার এবং শান্তিপ্রথায় কর্মরত, তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে শান্তিপুর থানা পুলিশ। যেহেতু তিনি সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে অভিযোগ পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করতে পারে। তবে কাজল করাতিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, যিনি প্রথম থেকে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন বলে এমনটা বুঝে উঠেছিল। এই কাজল করাতি প্রথম তাকে চোর বলে ধাওয়া করেছিল এবং পরে কান ধরে ওঠবোস কেন শুরু করে এবং সারাদিন তাকে হেনস্থা করা ছিল, এমনটাই বুঝেছিল। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। তবে এখনো পর্যন্ত মিলন করাতে তিনি তিনি পলাতক রয়েছেন। বেশ, শিলিগুড়িতে ভাড়ার নামে গাড়ি বিক্রি, আরো একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। খোয়া যাওয়া আরো 12টি গাড়ি উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই ঘটনায় আগেই মাস্টারমাইন্ড সোমনাথ মুখোপাধ্যায় জালে ছিল, আর এবার কি আপডেট উঠে আসছে? একেবারে দেখো, সোমনাথ মুখোপাধ্যায়কে কিন্তু টানা জেরার পর আরও তার যে এজেন্ট তার খোঁজ পায় এবং সেই সূত্র ধরেই গতকাল তাকে কিন্তু ইন্দো বাংলা যে সীমান্ত ট্যাংরাবান্ধা সেখান থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে আরও নতুন করে নামি ব্র্যান্ডের 12খানা গাড়ি উদ্ধার হয়। সব মিলে এখনও পর্যন্ত 26খানা কিন্তু গাড়ি উদ্ধার হয়েছে। পুলিশের যেটা ধারণা, শতাধিক গাড়ি এভাবেই তারা কিন্তু হাফিজ করেছে, ভাড়া নেওয়ার নাম করেই কিন্তু এভাবে একের পর এক গাড়ি হাফিজ করেছে। এমনকি যে আসাম থেকেও কিন্তু প্রচুর গাড়ি সে তুলেছিল। আজকে আসাম পুলিশের টিম এবং সেখানকার যারা গাড়ির মালিক এবং ট্রাভেল এজেন্ট তারা কিন্তু আজ প্রধাননগর থানায় আসে এবং আসাম পুলিশকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই তাদের প্রচুর গাড়ি পাওয়া গেছে। 3 থেকে 4খানা গাড়ির খোঁজ মিলেছে। বাকি গাড়ি কোথায়, যেটা আসাম পুলিশের সূত্রে যেটা জানা পড়েছে, বেশ কিছু গাড়ি জিপিএস সিস্টেম দেখাচ্ছে যে নেপালে রয়েছে। আর প্রধাননগর থানা পুলিশ সূত্রে এর আগে আমরা জানিয়েছিলাম নেপালে তো গাড়ি গেছেই, ভুটানেও কিন্তু গাড়ি পাচার করা হয়েছিল এই সোমনাথের নেতৃত্বে এবং সোমনাথকে তো নিজের হেফাজত। সোমনাথ তো কাস্টডিতে আছেই এবং সোমনাথকে হয়তো আরও নিতে হবে। ওর আমরা 8 দিন নিয়েছিলাম রিমান্ড, সোমনাথকে আরও রিমান্ড নিতে হবে। ওর স্টেটমেন্ট ফলো করে আমরা আবার কালকে আমাদের আয়ো শেখর অধিকারী এবং টিম আমরা পাঠালাম কুচবিহারের চ্যাংড়াবান্ধা এরিয়াতে। ওখানকার একটা যে কি পার্সন যার মারফত গাড়িগুলো অনেকগুলো গাড়ি দিয়েছে সোমনাথ, তার নাম হলো জাকির হোসেন, 32 ইয়ার্স। ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট
सोमनाथ मुखर्जी ने अराउंड 13 करोड़ रेंट पे लिया था। पहले तो वो गाड़ी लेके रिटर्न कर देता था 7 डेज के इंटरवल में, उसके बाद से वो लोग एक्सटेंड करते जा रहे हैं। অন্যদিকে কালনার ঘটনা, সেখানে আবার নেশার ওষুধ খাইয়ে লুটের অভিযোগ। ব্যথা কমানোর টোটকার নামে ঘুমের ওষুধ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত নবকুমার জানাতে পারবে। নবকুমার, ঠিক কি অভিযোগ ব্যথা কমানোর টোটকার নামে ঘুমের ওষুধ খাইয়ে লুটপাট? হ্যাঁ, তাই একই ধরনের ঘটনায় তিনি কিন্তু এর আগেও জামিন পেয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে পূর্বস্থলীতেও তিনি এই একইভাবে একজনকে মেরেও ফেলেছিলেন, সেই সময় তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি জামিন পেয়ে আছেন। এই অবস্থাতে তিনি আবার নন্দগ্রামে গিয়ে একজন ভদ্রমহিলাকে তিনি এরকম ধরনের মাদক খাইয়েছেন এবং সারা রাত ধরে লুটপাট করেছেন। তাতে 3 জন অসুস্থ হয়ে পড়ে, একজনের অবস্থা গুরুতর, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এবং যিনি নাতনি যিনি ছিলেন এবং আরেকজন, তারা একদিন পর ঘুম থেকে ওঠেন এবং তারপরে বিস্তারিত বিষয় বলেন এবং তারপরে ঘরের মধ্যে তারা অনেক কিছু জিনিস তারা পাচ্ছেন না এবং তারা জানায় যে এই কারণ তারা বলছে ব্যথা উপশমের জন্য এই ধরনের ব্যবহার করা হয়েছিল এই ওষুধ। তদন্ত আমাদের কন্টিনিউ রয়েছে, বিশেষ করে যা যা এভিডেন্স রয়েছে, কিভাবে কি ঘটেছে না ঘটেছে, উনি কিভাবে এসেছিলেন, কি দ্রব্যাদি ইউজ করা হয়েছিল, কি বস্তু ইউজ করা হয়েছিল এই ক্রাইমটা করতে গিয়ে, এই সমস্ত জিনিসগুলো আমরা খতিয়ে দেখছি। তো অলরেডি যিনি অ্যাকিউজ আছেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার ইনভলভমেন্ট আগেও একটা কেসে ছিল, গত বছর পূর্বস্থলী থানার একটা কেসে ওনার একটা ইনভলভমেন্ট ছিল। সমস্ত অ্যাঙ্গেলগুলো আমরা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশনটা সেইভাবে এগোচ্ছে। বালি চুরি রুখতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হলো ফালাকাটার বংশীধরপুরে। অবৈধভাবে বালি তুলে জমি ভরাটের অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই যে অবৈধ জমি ভরাটের অভিযোগ উঠছে, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়, তারপর কি হলো? পুলিশকে বাধা দিলেন, কারাই কাজ করছিলেন, কতদিন ধরে এই কাজ করছিলেন, কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো সোনিয়া, যারা দুষ্কৃতী, যারা এখানে অবৈধভাবে বালি তুলছিল এবং ভরাট করছিল, সেই সমস্ত দুষ্কৃতীরাই কিন্তু পুলিশকে বাধা দিয়েছিল। কিন্তু ফালাকাটা পুলিশ একেবারে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করেছে। শুধু তাই নয়, একেবারে যে ট্রাক্টরটি, সেই ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ এবং যারা বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কিন্তু পুলিশ শুরু করেছে। এবং পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই ঘটনার যে ঘটনা, এই ধরনের ঘটনাটা কিন্তু পুলিশ বরদাস্ত করবে না, আইন অনুযায়ী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোনিয়া, বেশ। বৃষ্টির জমা জলে দুর্ভোগ, ক্ষোভ। রানাঘাটের রামনগরে ক্ষোভ বিক্ষোভ। জমা জল এবং জল নিকাশি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, আর সুরাহা না পাওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, প্রশাসন কি বলছে? কারণ এইভাবে তো স্বাভাবিক যে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করবেন। পঞ্চায়েত প্রধান নিজে স্বীকার করে নিয়েছেন যে এর আগেও এখানে জমা জল নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং নতুন করে স্থানীয় বাসিন্দা তাদের যেটা অভিযোগ ছিল যে একই বৃষ্টির জল অন্যদিকে জমা জল, সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল এলাকা জুড়ে এবং বিলের মাঠ সংলগ্ন সমস্ত এলাকা জলমগ্ন এলাকা ছিল। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু নতুন নয়, সে ক্ষোভটা দীর্ঘদিনের ছিল। সেই কারণেই আজ একেবারে ক্ষোভ উগড়ে পড়ে একদম পঞ্চায়েত অফিসে এবং সেখানে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে তারা বিক্ষোভ দেখান এবং পঞ্চায়েত প্রধান যখন চাপে পড়ে স্থানীয় যে সেই এলাকায় যান, সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, তবে পঞ্চায়েত প্রধান স্বীকার করে নিয়েছেন যে বিষয়টি পুরনো এবং এর আগেও সমস্যা তৈরি হচ্ছিল এবং নতুন করে যে সমস্যা না হয় সেদিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কিন্তু কমেনি, কারণ তাদের যেটা দাবি যে দীর্ঘদিন ধরে এখানকার যে জমা জল এবং পাশাপাশি যে বৃষ্টির জল বাড়লে এখানে যে সমস্যা তৈরি হয়, সেই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। বেশ।